বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মসনদে বসেছে, এখনো 2 মাস পেরোয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর এই ইউনূসের শেষ 2 মাসে বাংলাদেশকে এমন 7টা ঘটনা অশান্ত করেছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশকে অনেকটা পিছিয়ে নিয়ে গেছে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। আর এর মধ্যেই বাংলাদেশ অবশেষে নেপালের সঙ্গে একটা জলবিদ্যুৎ চুক্তি করে ফেললো। ভাবতে পারেন, নেপাল বাংলাদেশের থেকে ঠিক কতটা ছোট এবং কত পরে স্বাধীনতা লাভকারী একটা দেশ, সেই দেশের কাছে জলবিদ্যুৎ চাইতে পৌঁছে গেছে বাংলাদেশ। কিন্তু মনে রাখতে হবে, এই নেপালের সাথে বাংলাদেশের চুক্তির জন্য প্রয়োজন ভারতের সহায়তা। আলটিমেটলি ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য করে এই বিদ্যুৎ সমস্যা বা বিদ্যুৎ ঘাটতি মেটাতে বড় উদ্যোগী ভূমিকা নিল। আর সেদিনই বাংলাদেশের একাধিক উপদেষ্টারা ফের ভারত বিরোধী কথাবার্তা বলে 71-এর জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তুতি শুরু করলেন। সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যেন ক্রমেই আরো খারাপ জায়গায় চলে যাচ্ছে। একদিকে তারা বাঁচার তাগিদে ভারতের সাহায্য চাইছেন, অন্যদিকে তারা পাকিস্তানের সহায়তায় বাংলাদেশ এবং পাকিস্তানের নতুন জোট তৈরি করতে চাইছেন। তারা বলেছেন, 71-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আমাদের সাহায্য করেনি, এটা ঠিক, কিন্তু বর্তমান পরিস্থিতির সাপেক্ষে পাকিস্তানের কাছে নাকি ক্ষমা চেয়ে নেওয়া উচিত। অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধের সংগ্রাম, যা ভারত এবং বাংলাদেশ একত্রে লড়ে পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছিল, এই যুদ্ধটাকেই কার্যত অস্বীকার করছেন তারা। কোনো দেশ যদি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে অগ্রাহ্য করে, তাহলে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক তো নষ্ট হয়, এটা বাস্তব, কিন্তু সেই দেশের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। প্লাস এই মোহাম্মদ ইউনূসের অরাজনৈতিক মানসিকতা এবং দূরদর্শিতার যে বহিঃপ্রকাশ বাংলাদেশের জনগণ দেখেছে, তা বাংলাদেশকে আরও খাদের কিনারায় নিয়ে পৌঁছে যাচ্ছে। মনে রাখতে হবে, আজ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি ফের বলেছেন মোদির সঙ্গে বৈঠক করা সম্ভব হচ্ছে না। পরের মাসে উনি ব্রিক্সে যাবেন, অর্থাৎ 1 মাস পরে মোদিকে আরও একবার বৈঠকের জন্য আমরা রাজি করাতে পারি নাকি দেখব। অর্থাৎ ভারতের সঙ্গে কথা বলতে চাইছে বাংলাদেশ, এদিকে বিভিন্ন উপদেষ্টারা আবেগকে কাজে লাগিয়ে ভারত বিরোধী কথাবার্তা চালিয়েও যাচ্ছেন। ভারত কিন্তু বিপদ বুঝেই বিএনপির সঙ্গে সমঝোতা করার দিকে এগোচ্ছে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের গদি ওল্টালোই বলে, এবং ভারত বিরোধিতার পরিণাম যে কোন জায়গায় যেতে পারে, তা মালদ্বীপ যদি একটা উদাহরণ হয়, ইতিহাসে দ্বিতীয় উদাহরণ নিঃসন্দেহে হতে চাইছে মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশ। এই নিয়েই আজকের এই ভিডিও। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ এমন কিছু তথ্য ভিডিওতে আছে যা অন্য কোথাও আলোচনাই হয়নি। বাংলাদেশের বিদ্যুৎ সংকট এবং বিদ্যুতের পরিস্থিতি অবস্থা অত্যন্ত চরমে। আপনারা জানেন, ঢাকার মতো শহরে 10 থেকে 12 ঘন্টা দিনে কারেন্ট থাকছে না, এবং গ্রামীণ এলাকায় বাংলাদেশে প্রায় সারাদিনে কারেন্ট থাকছে হাতে গোনা 1-2 ঘন্টা। কারণ বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন বর্তমানে, তার যোগান নাকি বাংলাদেশ কিছুতেই করতে পারছে না। পাশাপাশি তারা হঠাৎ করে আদানির সঙ্গে যে চুক্তি, তা স্কুটিনি করতে বসে গেছে, এবং আদানি বিপুল পরিমাণ টাকা বাংলাদেশ থেকে চেয়ে পাঠিয়েছে, যদিও সেই টাকা বাংলাদেশ সরকার এখনো আদানিকে মেটাতে পারেনি। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারত সরকার আদানিকে তার বিদ্যুৎ, অর্থাৎ ঝাড়গ্রামে সেই বিদ্যুৎ প্ল্যান্ট থেকে উৎপন্ন বিদ্যুৎ ভারতে বিক্রিরও অনুমতি দিয়ে দিয়েছে। অর্থাৎ ভারত সরকার আদানিকে পরিষ্কার বলছে, যদি বাংলাদেশ টাকা না দেয়, তাহলে তুমি বাংলাদেশকে বিদ্যুৎ দিও না, তুমি তোমার বিদ্যুৎ ভারতের একাধিক অঞ্চলে বিক্রি করো। কিন্তু এই বিদ্যুৎ সমস্যা মেটাতে এবার তারা নেপালের সঙ্গে একটি চুক্তি করে বসলেন। মনে রাখতে হবে, এই নেপাল যে বিদ্যুতের একটা রিসোর্স হতে পারে, তা কিন্তু অনেকদিন আগেই বুঝতে পেরেছিল ভারত। এবার নেপালের যে জলবিদ্যুৎ, যা তারা উৎপন্ন করতে সে অর্থে কোনো পয়সা খরচ করতে পারছে না, সেই নেপালই এবার বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি করবে। কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যার সম্মুখীন হতে পারে বাংলাদেশ, কারণ নেপাল থেকে তারা সরাসরি বিদ্যুৎ নিয়ে আসতে তাদের দেশে পারবে না। নেপালের 2টি জলবিদ্যুৎ থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এই চুক্তির মধ্যে ভারতবর্ষের কোম্পানি এনটিপিসি বিদ্যুৎ যে নিগম আছে, তারাও কিন্তু ঢুকে আছে। কেন ঢুকে আছে আমি নিঃসন্দেহে বলবো। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই বাংলাদেশ কিন্তু ভারতের সাহায্য চেয়েছে পার্টিকুলারলি এই বিষয়টা, এবং ভারতও কিন্তু বড় দেশের মতো, প্রভাবশালী দেশের মতোই ক্ষুদ্রতর একটা দেশকে মন খুলে সাহায্য করতে চাইছে। কারণ আলটিমেটলি ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, তা বাংলাদেশ অস্বীকার করলেও ভারতবর্ষ কিন্তু কোনোভাবেই অস্বীকার করছে না। নেপাল থেকে আগামী 5 মাস বিদ্যুৎ রপ্তানি করবে বাংলাদেশ, আর এর জন্য নেপাল
প্রায় লাভ করবে $9.216 মিলিয়ন, অর্থাৎ বিপুল পরিমাণ টাকা নেপালকে কিন্তু দিতে হবে বাংলাদেশকে। একেই বাংলাদেশের অর্থ ভার বা অর্থ ব্যয়ের অবস্থা এমন জায়গায় চলে গেছে, এর ফলে এই অতিরিক্ত টাকা তা নিঃসন্দেহে বাংলাদেশের কোষাগারের জন্য একটা বড় চাপ বলে আমার মনে হয়। কিন্তু উল্লেখযোগ্যভাবে এই পুরো চুক্তিতে ভারত কোথায় দিয়ে ঢুকে গেল, কেন বাংলাদেশ ভারতের সাহায্য চাইছে? মাথায় রাখতে হবে, নেপাল এবং বাংলাদেশের যদি ম্যাপটা আপনারা দেখেন, দেখবেন নেপাল এবং বাংলাদেশের মাঝে ভারতের বিস্তীর্ণ অঞ্চল পড়ছে। আর নেপাল থেকে ভারতের উপর দিয়ে যদি বাংলাদেশকে বিদ্যুৎ নিয়ে আসতে হয়, তাহলে ভারতের 26 কিলোমিটার যে সঞ্চালন লাইন তা কিন্তু করতে দিতে হতো বাংলাদেশকে। ভারত কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে ভারতের উপরে কোনো রকম লাইন তৈরি করতে দেয়নি। তারা বলেছে এটা আমাদের দেশ, তোমরা আমাদের উপর দিয়ে কেন লাইন তৈরি করবে, এটা তো ইললজিক্যাল এবং ইললিগালও। ফলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে আমাদের মাধ্যমে বিদ্যুৎ নিতে হবে। অর্থাৎ নেপাল থেকে উৎপন্ন জলবিদ্যুৎ বাংলাদেশের পৌঁছানোর জন্য প্রথমে ভারতের পাওয়ার গ্রিডে আসবে, সঞ্চালন লাইন মারফত ভারত আসবে, ভারতের এই সঞ্চালন লাইন মারফত পরবর্তীকালে নেপালের বিদ্যুৎ বাংলাদেশে যাবে। অর্থাৎ ভারতও কিন্তু এখানে ডিপ্লোম্যাটিক ওয়েতে একটা ব্যবসায়ী সম্পর্ক তৈরি করলো বাংলাদেশের সঙ্গে। এবং এই যে থার্ড পার্টির মাধ্যমে ভারতের যে অ্যাক্টিং ভূমিকা, তার জন্য ভারতও কিন্তু প্রত্যেকটা ট্রেডিং মার্জিন হিসাবে 0.059 রুপিস পাবে, অর্থাৎ 50 পয়সারও একটু কম টাকা কিন্তু ভারতবর্ষ পাবে। দেখুন, এখানে ভারতবর্ষের অর্থ রোজগার করার কোনো সদিচ্ছা আছে বলে আমার মনে হচ্ছে না, কারণ মাত্র 1 টাকারও কম একটা ট্রেড মার্জিন, বিশ্বের একাধিক চুক্তি, এটা অত্যন্ত নগণ্য। এখানে ভারত কার্যত বুঝিয়ে দিয়েছে সীমান্ত হত্যা বা সীমান্তে তোমরা যে বাড়াবাড়িটা হঠাৎ করে শুরু করেছো, সীমান্ত সম্পর্ক ভালো রাখার যে গুরুত্ব তা এবার তোমরা বোঝো। কারণ আমরা আমাদের দেশের উপর দিয়ে তোমাদের সঞ্চালন লাইন তো তৈরি করতে দেবই না, উল্টে আমাদের পাওয়ার গ্রিডের মাধ্যমে তোমার নিতে হবে। অর্থাৎ তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক ক্রমেই অবনতিতে পাঠিয়েছো, যার ফল কিন্তু তোমাদেরকে ইনডাইরেক্টলি ভুগতে হবে, বুঝিয়ে দিল ভারতবর্ষ। শুধু তাই নয়, এই পুরো এই যে পুরো চুক্তিটা, এটা 11ই জুন বাস্তবায়িত হয়েছিল। অর্থাৎ যখন হাসিনা দেশে ছিল তখন কিন্তু এই চুক্তিটা বাস্তবায়িত হয়েছিল। চুক্তির মেরিট অন্য সময়, সে সময় একটু অন্য ছিল, কিন্তু বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশ সরকার ভেবেছিল তারা বিদ্যুতের ঘাটতি কিন্তু মিটিয়ে দিতে পারবে, তাই যে চুক্তি হাসিনা করেছে তারা আর ওটাকে কন্টিনিউ করবে না। কিন্তু এখন পরিস্থিতি এতটাই বেগতিক জায়গায় পৌঁছেছে যে হাসিনার আমলে করে যাওয়া চুক্তিকেই নতুন করে রিভাইভ করতে হচ্ছে নেপাল সরকারের সাথে। এটাই হয়তো বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশবাসীর অত্যন্ত বিপুল পরাজয় বলতেই পারেন। কিন্তু আমি পরাজয় বা জয় এইভাবে মেরিট করছি না, আমি বলতে চাই যে একটা সরকারের দূরদর্শিতা বা দূরদর্শীহীন হলে ঠিক কোন জায়গায় নিজের দেশকে পৌঁছে দিতে পারে তার সব থেকে বড় উদাহরণ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। অর্থাৎ হাসিনা চুক্তিকে বাংলাদেশ কিন্তু আবার ফিরিয়ে আনতে কার্যত বাধ্য হচ্ছে। পাশাপাশি যখন বাংলাদেশ এবং নেপাল এবং ভারতের এই সন্ধি শুরু হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আমেরিকা থেকে ফিরে গিয়ে বলে দিয়েছেন 71-এর জন্য পাকিস্তানের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদের, তাহলে পাকিস্তানের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক ভালো হবে। কিন্তু আরও একটা ক্লিপিংস আপনাদের দেখাচ্ছি, যেখানে এই পররাষ্ট্র উপদেষ্টা যে ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছেন, ভারতকে হুঙ্কার ছাড়া চলেনি না, তার গলার স্বর একদম মিউ মিউ অবস্থায় পৌঁছে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতে আপনারা যেটা স্বাভাবিক প্রত্যাশা করি, আমরা আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছি এবং আমরা উভয় পক্ষ একমত হয়েছি যে আমাদের পরস্পরের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা প্রয়োজন নিজেদের স্বার্থে। এটাতে বাংলাদেশের স্বার্থ আছে, এটাতে ভারতের স্বার্থ আছে। ভারতের প্রধানমন্ত্রী ইয়েতেও কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিংয়েও কোনো সুযোগ সৃষ্টি হবে না, কারণ ওখানে যাবেন না ভারতের প্রধানমন্ত্রী, উনি যাবেন ব্রিক্সে, কারণ ব্রিক্স তাদের জন্য কমনওয়েলথ হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য আমাদের চিফ অ্যাডভাইজার যাবেন না কমনওয়েলথ মিটিংয়ে। তো হয়তো একটা সম্ভাবনা আছে যে আমরা কথা বলেছি, হয়তো আগামী মাসে যখন বিমস্টেকের সামিট যখন হবে, প্রত্যাশিত, এখনো ডেট হয়নি, সম্ভাবনা আছে নভেম্বরেই হবে, সেখানে হয়তো দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনা হবে। অর্থাৎ তিনি বলেছেন ভারতের সর্বোচ্চ লিডারের সঙ্গে মিটিং করা সম্ভব হয়নি, তিনি পরের মাসেও ব্রিক্সে থাকবেন। আমরা চেষ্টা করছি যদি তার পরের মাসে একটা টাইম নরেন্দ্র মোদীর থেকে পাওয়া যায়। অর্থাৎ সেই ঔদ্ধত্য, সেই অহংকার, সেই ভারত বিদ্বেষী মনোভাব যা কিনা বাংলাদেশের মানুষরা পছন্দ করেন, সেই ভারত বিদ্বেষী অহংকার বা ঔদ্ধত্য কিন্তু আজ কার্যত শেষ হয়ে গেছে পররাষ্ট্র উপদেষ্টা সহ
গোটা বাংলাদেশের। পাশাপাশি কালই মোহাম্মদ ইউনূসের বাড়িকে ঘিরে একটি বিক্ষোভ হলো, সেই ছাত্র বিক্ষোভ, ছাত্র আন্দোলনের বিক্ষোভ, যেখানে ছাত্ররা দাবি করলেন সরকারি চাকরিতে যে বয়স সীমা তা 31 থেকে বাড়িয়ে 35 করা হোক। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের শেষ 1 মাসে শুধুমাত্র ছাত্রদের বিক্ষোভের মুখে পড়াটাই বাকি ছিল, সেটাও কিন্তু 16 কলা পূর্ণ হয়ে গেল মোহাম্মদ ইউনূসের। যদিও প্রধান উপদেষ্টা মানে মোহাম্মদ ইউনূস একটু শারীরিকভাবে অসুস্থ থাকায় তার পরিবর্তে 2জন উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলেন। কোন 2জন উপদেষ্টা? যারা আবার ছাত্র আন্দোলনই করেছিলেন ঠিক 1 মাস আগে। অর্থাৎ ছাত্র উপদেষ্টারা কথা বলছেন এই সকল ছাত্রদের জন্য। সেই ছাত্ররা যারা শুনবেন তা না, সে তো বোঝাই যায়। ফলে ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনূসের বাড়ি থেকে শিফট হয়ে এখন অন্যত্র একটা জায়গায় অনশন মঞ্চে পরিণত হয়েছে। পাশাপাশি বাংলাদেশে এমন কিছু ঘটনা শেষ 1 মাসে হয়েছে, আমি একটু আপনাদের বলে দিতে চাই, যা নিঃসন্দেহে বাংলাদেশের কাছে কিন্তু একটা বড় পরাজয় বলে আমার মনে হয়। এই মোহাম্মদ ইউনূস বাইডেনের সঙ্গে দেখা করে বিপুল পরিমাণ ঋণ জোগাড় করার সমর্থ হলেও বাংলাদেশের যে অর্থনৈতিক পরিকাঠামো এবং বিদেশি মুদ্রা সঞ্চয় তা কিন্তু ক্রমেই কমতে শুরু করে দিয়েছে। একদিকে বস্ত্রশিল্প কার্যত শেষ, পাশাপাশি ট্রাইবাল সমস্যা, চাকমা সম্প্রদায়ের আক্রোশ, চাকমা সম্প্রদায়ের সাথে সেনাবাহিনীর খণ্ডযুদ্ধ, যা ইউনূস সামলাতে কার্যত ব্যর্থ হয়েছেন। পাশাপাশি ছাত্র আন্দোলন, যা কালকে মোহাম্মদ ইউনূস প্রথমবার সাক্ষী থাকলেন, যা বিদেশে বসে তিনি এতদিন দেখেছেন। এর পাশাপাশি ইলেকট্রিসিটি শর্টেজ, অর্থাৎ বাংলাদেশের যে বিদ্যুৎ সমস্যা তা কিন্তু শর্ট হয়েছে, তা কিন্তু সংকটজনক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যা সরকার মানে মোকাবিলা করতে পুরোপুরি ব্যর্থ। পাশাপাশি বৈদেশিক মুদ্রার সঞ্চয় শেষ, অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে 10টা ব্যাংক। ফরেক্স রিজার্ভ কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের। কিভাবে সামাল দেবেন অর্থনীতি? জিনিসপত্রের দাম বাড়ছে, ইলিশ ভারতে না এলেও সেই দেশে ইলিশের পরিমাণ 2,500 টাকার উপরে কেজি। ফলে সব দিক থেকেই কিন্তু বাংলাদেশের সামাজিক অবস্থা কার্যত ভঙ্গুর। এবং সব শেষে যে কথাটা বলবো, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ পুলিশের ক্ষমতাটাও তুলে দেওয়া হয়েছে আর্মির হাতে, অর্থাৎ সেনাবাহিনী কার্যত চালাচ্ছে দেশ। তাহলে সরকারের কি ভূমিকা, সে প্রশ্ন আমি নিঃসন্দেহে করতেই পারি। অর্থাৎ একটা দেশের দৈন্যদশা ঠিক কতটা প্রকট হলে একটা দেশ ক্রমেই তলানিতে চলে যায়, তার সব থেকে বড় উদাহরণ কিন্তু এই মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। ভাবতে পারেন শেষ 2 মাসে বাংলাদেশ কার্যত তলানিতে গিয়ে ঠেকলো, যা প্রতিবেশী দেশের ভারতবাসী হিসাবে বসে আমার কিন্তু একটু খারাপই লাগছে। যদি ভারতের সঙ্গে সম্পর্কটা রক্ষা করা যেত, ভারত হয়তো এক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারত অনভিজ্ঞ অরাজনৈতিক এক ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনূসকে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ভারতের সাথে বিএনপির এই মিটিং, ভারতের সাথে বিএনপি বা ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্কই কি ভবিষ্যৎ? কি ভাবছেন আপনারা? বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে? নিঃসন্দেহে কমেন্টে আপনাদের মতামত জানাবেন।